এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নড়িনি যে আমরা কোনো একটা রিপোর্ট গায়েব করে দিচ্ছি, এরকম কিছু নাই। পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকেও আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা কি দিয়েছি, ন্যাশনাল টিমে ট্রেনিং দেই, আর কিছু করি না। কিন্তু সম্ভবত এবারেই শেষ। আমরা বিভাগের সিলেকশন মিরপুর থেকে করব। আমরা চাই না আমাদের এখানে ক্রিকেট খেলতে এসে কেউ অবহেলিত হোক বা কেউ কোনো কিছুর শিকার হোক। উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো। আপনারা জানেন যে প্রায় গত 72 ঘন্টা আগে আমরা সবাই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ দেখি এবং সেটি আমাদের সকলকেই আলোড়িত করে। শুধু তাই নয়, আমাদের সকলের মনে ভূকম্পন সৃষ্টি করে। সেখান থেকে জিনিসগুলো দেখার পরে আমরা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ড থেকে আমরা একটি 3 সদস্যের ইনকোয়ারি কমিটি গঠন করে দিয়েছি, যার নামও আপনারা গতকালকে পেয়ে গিয়েছেন। আমাদের একজন অ্যাপিলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে কমিটিটি গঠন করা হয়। কমিটি কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন এবং বলা হয়েছে যেভাবে প্রিভিয়াসলি যে নেক্সট 15 ওয়ার্কিং ডেজের মধ্যে ওনারা ওনাদের রিপোর্ট এবং রেকমেন্ডেশন সাবমিট করবেন। ওইটার একটি কপিও তারা বিসিবিতে সাবমিট করবেন এবং এনএসসিতেও একটি কপি জমা দিবেন। তো ওইটা পাওয়ার পরে তারপরে আমাদের হচ্ছে ফার্দার প্রসিডিওরগুলো আমরা শুরু করা হবে, কিভাবে কি অ্যাকশনে যাওয়া হবে কমিটির রিপোর্টের ভিত্তিতে। এবং আপনারা জানেন যে কমিটির ওনারা যারা আছেন, যে মেম্বারগুলো, ওনারা যথেষ্ট অভিজ্ঞ এবং ইনশাল্লাহ ওনারা প্রপারলি উইথ ডিউ ডিলিজেন্স জাজ করবেন। এবং ওনাদের কিন্তু স্কোপ অফ ওয়ার্ক শুধুমাত্র এই যেটি আমরা দেখেছি বা জাহানার আলমের যেই ইনসিডেন্টটা ছিল বা উনি যেটা কমপ্লেইন রেজ করেছেন, শুধু সেটা না, এর বাইরেও যদি এর ধরনের কোনো কিছু ঘটে যায় সেগুলো ওনারা ফাইন্ড আউট করবেন এবং এগুলো রেকমেন্ডেশনস দিবেন এবং ফার্দার স্টেপ আমরা তখন ডিসাইড করব। আর রিগার্ডিং আসতেছি শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন, তারপর আপনি কোয়েশ্চেন করেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রিগার্ডিং যে কোনো ধরনের হ্যারাসমেন্ট, সেইটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই ঘটনাটাই আমরা শুনেছি যে 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। সো আমরা আমাদের উইথ ফুল এফোর্ট আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে দেখছি। এটা আমাদের প্রেস ব্রিফিং, আমাদের মিডিয়া রিলিজেও বলা হয়েছে। এখন কমিটির মতো কাজ করবে। সো ইনশাল্লাহ আশা করি আমরা ধৈর্য ধারণ করব এবং কমিটি যাতে প্রপারলি কাজ করতে পারে আপনারাও সহযোগিতা করবেন, কারণ আপনারাও একটা হচ্ছে ভয়েস প্লাস হচ্ছে থার্ড আই। আপনাদের মাধ্যমে অনেক কিছু মানুষ জানবে, জিনিসগুলো সামনে চলে আসবে। আর ওএসডির ব্যাপারে যেগুলো হচ্ছে এগুলো অন প্রসেস, সেটা তো করা হবে, সেটা হচ্ছে অন প্রসেস। এটা হচ্ছে যদি মনে হয় হবে অ্যাপ্লিকেবল আর কি হবে ভেরি সুন। আমরা চাই কি একটা ভালো, মানে দেখেন আমরা ছোটোবেলা ক্রিকেট খেলেছি, তো আপনারাও টুকটাক খেলেছেন বা আপনার কর্মক্ষেত্র আছে। সেই কর্মক্ষেত্র বা আমাদের কর্মক্ষেত্র হচ্ছে মাঠ। তা আমাদের দায়িত্ব, আমরা কিন্তু সবসময় আমি বলি যে এটা এনজয় করার জায়গা না, এটা একটা দায়িত্ব বা এটা একটা ন্যাশনাল সার্ভিস। তো আমাদের যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমরা, একটা ছেলে বা একটা মেয়ে ক্রিকেট খেলতে আসবে, তাকে খেলার জন্য যত ধরনের মাঠের ভেতরে মাঠের বাইরে যত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমরা শুধু দেব না, আমাদের সর্বস্ব দিয়ে দেব। কেননা আমরা চাই না আমাদের এখানে ক্রিকেট খেলতে এসে কেউ অবহেলিত হোক বা কেউ কোনো কিছুর শিকার হোক। আর আমি আরেকটু ফিরে যাই আমাদের আগের কনভারসেশনে। আজকে আমরা যেই প্রবলেমগুলো শুনছিলাম, প্রত্যেকটা জেলা এবং বিভাগকে, প্রত্যেকটা কাউন্সিলরকে এবং জেলাকে আমরা 2টো কোশ্চেন পাঠিয়েছিলাম। একটা হচ্ছে যে আপনাদের এখন 2টো স্ট্রেংথ কী কী আছে বলেন, আর আপনাদের ইমপ্রুভমেন্টস এরিয়া কী কী 2টো আছে বলেন। তো আমার বাঁ পাশে বসে আছে এক ভদ্রলোক, 99% প্রশ্ন তার কাছে গিয়েছে যে ফ্যাসিলিটি, মানে ফ্যাসিলিটির আমরা খুব করুণ অবস্থায় আছি। আমরা একটা টেস্ট ক্রিকেট খেলি, আমরা বাইল্যাটারাল খেলি, আইসিসি বড় বড় ইভেন্ট খেলি, কিন্তু আমাদের ফ্যাসিলিটির অবশ্য খুব করুণ। সো আমরা সানিয়ান এখানে আছে, বেশ কিছু আমাদের ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম বা আমাদের বলা যায় যে আমরা খুব তাড়াতাড়ি কিছু কাজ করছি, কিছু ইনডোর করছি। আপনারা জানেন যে আসলে
ফ্যাসিলিটিজ এমন একটা কমিটি যেখানে আসলে আমি বলবো যে প্লেয়ার প্রোডাকশন এবং প্লেয়ারদের ইমপ্রুভমেন্টের জায়গা থেকে সবচেয়ে বড় একটা জায়গা। আমি মনে করি যে আমরা ক্রিকেটে অ্যাজ এ প্লেয়ার যতই উন্নতি করি না কেন, আমি মনে করি যে ফ্যাসিলিটিজ ইজ দ্য আনসাং হিরো অফ ক্রিকেট। সো আমরা যতদিন পর্যন্ত এই ফ্যাসিলিটিজ প্লেয়ার্স, নট অনলি কারেন্ট লট অফ প্লেয়ার্স, যারা আপকামিং প্লেয়ার্স আছে এবং সবার জন্য আমার কাছে মনে হয় ফ্যাসিলিটিস ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। বাট একটা জিনিসও রিয়েলাইজ করতে হবে যে আমাদেরও অনেক লিমিটেশনস আছে। আপনি এখানে ইনভলভমেন্ট অফ ডিসি অফিস বলেন, এনএসসি বলেন, সবার ইনভলভমেন্ট আছে। বাট আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ডিসেন্ট্রালাইজ করতে। ফর এক্সাম্পল, একটা পঞ্চগড়ের ছেলেরও কিন্তু স্বপ্ন দেখতে হলে ঢাকায় এসেই প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন একাডেমি খুঁজতে হয়, বিভিন্ন জায়গায় কাজ করতে হয়। সো একটা ছেলেকে যদি আমরা মিনিমাম ফ্যাসিলিটিস প্রত্যেকটা বাংলাদেশের কর্নারে না দিতে পারি, তাহলে ইটস ভেরি আনফর্চুনেট। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট এতদিন পর্যন্ত যেই স্টেজে এসেছে, উইথ দ্য কারেন্ট ফ্যাসিলিটি উই হ্যাভ, আই থিঙ্ক উই শুড কনসিডার আওয়ারসেলভস ভেরি লাকি যে আমরা এই ফ্যাসিলিটিস নিয়েও এত উপর পর্যন্ত যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। উইচ অন দি ব্রাইটার সাইড উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উই হ্যাভ দ্য ট্যালেন্ট, উই হ্যাভ দ্য ক্যালিবার। সো আমরা যদি রাইট ফ্যাসিলিটিস ক্রিয়েট করে দিতে পারি, তাহলে বাংলাদেশ উইল হ্যাভ আ ব্রাইটার ফিউচার। নট নেসেসারিলি ভালো খেলবে বা খারাপ খেলবে, বাট আমাদের পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিস এতদিন ক্রিকেট খেলেও বাংলাদেশ শুড হ্যাভ টপ নচ স্টেট অফ দ্য আর্ট ফ্যাসিলিটি। দেখেন, লিমিটেশনের দিক থেকে এখন আমরা যদি 64 জেলায় ইনডোর চাই, সেটারও আমাদের লিমিটেশন আছে, সেটাও সম্ভব হবে না। বাট উই ক্যান টেক ওয়ান স্টেপ এট আ টাইম, উই ক্যান টেক বেবি স্টেপস, এবং বাংলাদেশে যতদূর ফ্যাসিলিটি বাড়ানো যায় সেটাই আমাদের পক্ষে করা সম্ভব। দেখেন, আমরা ক্রিকেট বোর্ডে এসেছি, আমরা হয়তো ইয়াং অর ফর দ্য ফার্স্ট টাইম, কিন্তু আমরা এখানে কাজ করতে এসেছি। কাজ ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। আমরা ইফ উই ক্যানট ডেলিভার, উই উইল বি কনসিডার্ড ফেলিয়ার্স। এবং আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই যে বাংলাদেশ ক্রিকেটের ফ্যাসিলিটিসে আমি যতদিনই থাকতে পারি বা যতদিনই আমার পক্ষে সম্ভব বাংলাদেশ ক্রিকেটকে ভালো কিছু একটা দিয়ে যাওয়ার। আমরা এই ক্রিকেট আজকে যে কনফারেন্সটা হয়েছে তার মাধ্যম দিয়ে আজকে আমি মনে করি যে অনেক ফর্চুনেট যে আমরা বিভিন্ন জায়গার মানুষের বিভিন্ন ধরনের ডিম্যান্ডস চাচ্ছে। অনেকে শুধু বল চাচ্ছে, তো কেউ না কেউ ইনডোর চাচ্ছে। সো সবার ডিম্যান্ডস এক একজনের এক এক লেভেলের হবে। হয়তো আমরা সব কিছু একসাথে করতে পারবো না, বাট উই ক্যান টেক ওয়ান স্টেপ এট আ টাইম অ্যান্ড কিপ ইম্প্রুভিং। অলরেডি আমরা রংপুরে উইথ দ্য পারমিশন অফ দি প্রেসিডেন্ট এবং এনএসসির সাপোর্টে এবং সবার সাপোর্টে আমরা রংপুরে অলরেডি একটা চেষ্টা করছি একটা ইনডোর ডর্ম ফেসিলিটিস, জিম, ওখানকার রিজিওনাল অফিস ক্রিয়েট করে দেওয়ার। তাতে যেটা হবে হচ্ছে যে রংপুরের সারাউন্ডিং, আপনারা জানেন রংপুর থেকে এখন ভালো ভালো প্লেয়াররা প্রডিউস হচ্ছে। সো একটা আন্ডার 17-এর ক্যাম্পও যদি ওখানে করতে পারি, কারণ আপনারা জানেন যে রাজশাহীতে যখন খেলা হয় তখন যদি আন্ডার 17 বা 19 ক্যাম্পটা ওখানে হয়, তখন যখন একটা খেলা হচ্ছে ওদেরকে শিফট করে আবার বগুড়ায় না নিয়ে যাওয়া হচ্ছে। আমি মনে করি এইসব লেভেলের ক্রিকেটারদের একটা ডেজিগনেটেড ক্যাম্প থাকা উচিত, যেখানে তারা রাউন্ড দ্য ইয়ার প্র্যাকটিস করতে পারবে। ছোট ছোট কাজের দিক থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন, চিটাগংয়ের মাঠটাতেও কিন্তু উই আর অলরেডি স্ট্রাগলিং। আমি কালকেও কিছু লোককে বলছিলাম যে ওখানে 3 থেকে 4 সপ্তাহ আমাদের ওখানে পানি থাকে না ডিউরিং দ্য বিপিএল সিজন। সো আমরা যদি ওভাবে করেই ওয়ার্ক করতে থাকি, তাইলে ওই ফতুল্লার মতো কয়েকদিন পরে চিটাগং কিন্তু আনপ্লেয়েবল হয়ে যাবে। এরকম একটা ইন্টারন্যাশনাল ভেন্যু আনপ্লেয়েবল হয়ে গেলে কত টাকা আর্থিক যে আমাদের লস হবে, এটা আসলে কেউ ক্যালকুলেট করে না। ওখানে আলহামদুলিল্লাহ আমাদের ভালো কিউরেটর আছে বলে মাত্র চলে যাচ্ছে, কিন্তু ওখানে কেউ একবার চিন্তা করেনি যে এখানে ওয়াটার ফেসিলিটিটা কী করা যেতে পারে, বা এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাতে হলে কত টাকাই বা খরচ হবে। দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবাই বলেন যে বিসিবি 1398 কোটি টাকা আছে, কিন্তু নো বোর্ড মেম্বার, নট দ্য প্রেসিডেন্ট অর এনিবডি উইল টেক দিস হোম। এটা আমরা কেউ আমাদের বাচ্চা কাচ্চার জন্য রেখে যেতে পারবো না। ইট ইজ দ্য বোর্ডস মানি, ইট ইজ ক্রিকেটস মানি। সো আমার কাছে মনে হয় যে এই 1398 কোটি টাকা যে আজকে ব্যাংকে আছে, এটা আমাদের কোনো অ্যাচিভমেন্ট না। আমরা যদি এই ক্যাশটাকে প্রপার কাইন্ড বানাতে পারি, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, এবং সেটাই ফ্যাসিলিটিসের লক্ষ্য থাকবে। আপনারা হয়তো প্রায় দেখবেন যে অনেক কিছু হচ্ছে। আমি বুলবুল ভাইকে অনেক ডিস্টার্ব করি যে আমাকে এটা করে দেওয়া লাগবে, ওটা করে দেওয়া লাগবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যদি সারাদিনও ওনার কাছে বসে থাকা লাগে, তারপরেও আমি চেষ্টা করব বাংলাদেশের ফ্যাসিলিটিস যতটুকু বাড়িয়ে নিয়ে যাওয়ার, ততটুকু আমার চেষ্টা থাকবে। না, এখানে একটু বলে রাখি, সানিয়ান বলল আমাদের ক্রিকেট বোর্ডে আমরা নিয়ম না, আমরা একটা অলিখিত করেছি। আমি হয়তো প্রেসিডেন্ট, কিন্তু যেহেতু সানিয়ান হয় ফ্যাসিলিটিসের চেয়ারম্যান, আমজাদ মিডিয়া চেয়ারম্যান, তার চেয়ারম্যানের ডিসিশন এবং তারাই তাদের সিদ্ধান্তগুলো নিয়ে এগোবে। সো কারোর জন্য কেউ ওয়েট করবেন, কেন তারা নট অনলি ডিরেক্টরস, দে আর অলসো চেয়ারম্যানস। উইমেন্স উইংটা আমার কাছে সবসময় অবহেলিত মনে হতো। আপনাদের মনে আছে যেদিন আমি প্রেসিডেন্ট হলাম 7 তারিখে এখানে প্রেস কনফারেন্সে বলেছিলাম যে আমাদের মহিলা ডিরেক্টর নেই, মহিলা উইংসে মহিলা নেই। সো সেটা আমাদের লক্ষ্য শুধু না, আমাদের টার্গেট আছে। এবং যদি আমার বড় করে বলা উচিত না, কনস্টিটিউশন চেঞ্জ করার ক্ষমতা আমার নেই,
কনস্টিটিউশন চেঞ্জ করতে হলে আমি বেশ কিছু উইমেন্স ডিরেক্টর বোর্ড ক্রিকেট বোর্ডে আমি খুশি হব যদি আসে, এবং আপনারা জানেন যে আমাদের লক্ষ্যর মধ্যেই ছিল যে আমরা যখনই এখন থেকে কোচিং কোর্স করব বা আম্পায়ারিং কোর্স করব সেখানে জেন্ডার ইকুইটি এক্স্যাক্টলি এই ওয়ার্ডটা ইউজ করেছিলাম, যেন আমরা বেশি বেশি করে আমাদের নিজস্ব ছেলে এবং মেয়ে কোচ বাড়াতে পারি, এটা একটা লক্ষ্য। আর যেহেতু সানিয়ান ফ্যাসিলিটি নিয়ে বলছে, আমাদের আরেকটা উদ্যোগ আমরা নিচ্ছি। দেখেন, বাংলাদেশের কিন্তু লিস্ট এ ক্রিকেট ঢাকাতেই হয়, শুধুমাত্র ঢাকা প্রিমিয়ার লিগ যেটা, সেটাই। তো এই ক্লাবগুলোকে দেখে রাখার জন্য যে ক্লাবের যে কন্ট্রিবিউশন আছে, আজ আমরাও তো ক্লাব ক্রিকেটের মাধ্যমে উঠে এসেছিলাম। সো একটা ইচ্ছা আছে, যেই ক্লাবের, কেন এখানে আমাদের ঢাকা শহরে জায়গা কম, যেই ক্লাবেরই 15 বছরের একটা লিজ নিয়ে আসতে পারবে ক্রিকেট বোর্ডের কাছে, একটা ছোট জায়গা যেখানে একটা ইনডোর করা সম্ভব, বিসিবি এবং সেই ক্লাবের জয়েন্টলি একটা ইনডোর করবে, এবং যেটা 8টা হোক 10টা হোক করবে। এই জন্য করবে সেটা ওই ক্লাবও 12 মাস প্র্যাকটিস করতে পারবে, আর আমাদের এজ গ্রুপ যে টিমগুলো আছে সেখানে তারও 12 মাস ট্রেনিং করতে পারবে। সেই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। না, রুবাবা উনি তো আমাদের ডিরেক্টর, এবং উনি একমাত্র ফিমেল ডিরেক্টর আমাদের। তো আমরা মনে করেছি যে ইনফ্যাক্ট এই কমিটিটা করার পেছনে আমাদের কারণ শুধু না, আমাদের যে উইশটা ছিল সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট। তো একজন বোর্ডের কেউ থাকা উচিত যিনি বোর্ডের ইনফরমেশনগুলো দিতে পারবে, এই একটা কারণে। আর পরিবেশটা যেহেতু 21-22-এর ঘটনা ছিল, এবং আমরা যতদূর জানি 21-22-এ এটা শেষ হয়ে গিয়েছিল, আর ক্রিকেট বোর্ডে এখনও কেউ, মানে আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে, ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনও আসেনি। তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি, অনেক কিছুই তো দেখছি, বাট আমাদের যে যদি কেউ কোনো কমপ্লেন করে সেটা বোর্ডে লিখিতও আসতে পারে বা ভার্বালি আসতে পারে, তখন বোর্ড ব্যাপারটা আরও সিরিয়াসলি দেখবে। এখন নিউজ তো অনেক কিছুই থাকে, আমরা বলছি না অসত্য সত্য, এটাই না। জাহানারার যেই কমপ্লেন যেটা এসছিল সেটা লিখিত এসছিল 21 সালে। সো 21 সালে সম্ভবত সেটা রিজলভ হয়ে গিয়েছিল, এবং এটা আবার যে নতুনভাবে যেটা এসছে সেটা আমাদের কাছে কিছু আসেনি এখনো। না, এটা আমি আপনার বোধহয় করে ফেলছেন, কনফিউজ করে ফেলছেন। ফার্স্টে ওই ওনাদের যে কোয়েশ্চেনটা ছিল, যেটা হচ্ছে আমাদের ডাইরেক্টর রুবাবাদুল্লাহর ইনভলভমেন্টটা, আপনার দিন শেষে বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, কারণ হচ্ছে এন্টায়ার প্রসেসটা হচ্ছে আমার ক্রিকেট বোর্ড রিলেটেড। যেটাই বলেন যে হচ্ছে ওনার যে কমপ্লেইনটা যেটা ছিল আমার ফর্মার ক্রিকেটার, এটা ক্রিকেট বোর্ড রিলেটেড। সো ক্রিকেট বোর্ডে আমার কিভাবে কাজ হয়, আমার ক্রিকেট বোর্ডের একজন রিপ্রেজেন্টেটিভ লাগবে, এবং প্রেফারেবলি ফিমেল, এবং ওনার কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষমতা নাই এখানে এটা প্রভাবান্বিত করার। এটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা তাদের মতো কাজ করবে, এবং 3 জনই আপনারা দেখেছেন উইথ এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেকেন্ড যেটা বললেন রিগার্ডিং ওএসডিটা বলা হয়েছে যে আপনার বোধহয় অনেক জায়গায় প্রচারও করা হয়েছে, এরকম কিছু এখনো পর্যন্ত ঘটেনি। বাট যেই জিনিসটা হচ্ছে যে এটা হয়তো বা অন প্রসেস বা এরকম হচ্ছে চিন্তাভাবনা করা হচ্ছে, যদি তারা কোনো ব্যক্তি, ফর এক্সাম্পল মনে করেন আপনারাই বলেছেন যে উমেন্স উইংয়ে আছেন, উমেন্স উইংয়ে থাকার পরে তিনি যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশন প্রসেসটা প্রভাবিত করতে পারেন, সেই ক্ষেত্রে সেটা আমলে নিয়ে সেটা হয়তো তাকে ট্রান্সফার করে দেওয়া হতে পারে। দ্যাট ওয়াজ দ্য হোল পয়েন্ট। মানে ওই বরখাস্ত হয়ে গিয়েছে হবে সেটা না, সেটা হচ্ছে ওনার যদি ইনভেস্টিগেশন প্রভাবিত করতে পারে এমন কোনো ইন্ডিভিজুয়াল, ফর এক্সাম্পল মনে করেন যে মিস্টার XYZ, উনি যেই ক্যাপাসিটিতেই হোক, উনি যদি ইনভেস্টিগেশন প্রভাবিত করার চেষ্টা করেন, এটা কিন্তু আমাদের হচ্ছে আইনেও আছে, ইটস এ ক্রিমিনাল অফেন্স। ইনভেস্টিগেশন বা এরকম যে কোনো কিছু এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে প্রভাবিত করার জন্য, তো সেই ক্ষেত্রে তো অবশ্যই সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবেই। আর আচ্ছা, আর সে ইন এডিশন টু দ্যাট আমি বলে দিচ্ছি ফর এক্সাম্পল আমি বলে দিলাম যে ঠিক আছে, আমার এখানে যে কারো একজনকে আমি বলে দিতে পারি, আমি ব্লেম করতেই পারি, বাট সেটা কি গ্রাউন্ডে কি হবে আমি তো কালকে এসে বলে দিতে পারছি, ঠিক আছে আতিফ আজম ভাই এর সাথে আমার প্রবলেম আছে, উনি এই করেছেন, উইদাউট এনি এভিডেন্স, উইদাউট জাস্টিফিকেশন, আমি বলে দিতে পারি। কিন্তু তার মানে তো এই না যে আমি আপনার এগেনস্টে ইনকোয়ারি কমিটি করে দিলাম, আপনাকে মিডিয়া ট্রায়ালে নিয়ে আসলাম, তার মানে কিন্তু এইটা না। আমার হয়তো পার্সোনাল কমপ্লেইন থাকতে পারে, এবং সেটাও আমি কিন্তু বলছি যে ঠিক আছে, কথার কথা আমি হয়তো ফয়সাল ভাইয়ের থেকে শুনে আমি বলছি যে আমি শুনেছি এরকম যে আতিফ আজম সাহেব এরকম,
সো আমরা কোনো ধরনের স্পেকুলেশনের ভিত্তিতে কোনো কিছুতে আমরা যাব না। আমাদের মনে হয় টার্গেট যেটা আমরা সবাই চাই আমাদের সকলের মধ্যে, যে এইটা সুষ্ঠু তদন্ত এবং যদি কোনো ধরনের দোষ পাওয়া যায় তার বিচার আমরা চাই, আমরা সকলে চাই। তো সেই জন্য আমাদেরকে যে কমিটিটা করা হয়েছে, কমিটির উপরে আস্থা রেখে আমাদের কমিটিকে কাজ করতে দিতে হবে। নট দ্যাট যে আমাদেরকে ব্লেম করবেন, আমরা 33 দিন হয়েছে এসেছি, আমরা কি করছি, এগুলো কিছু না। আমরা সহায়তা করতে চাই, আপনাদের ফিডব্যাক দিবেন, সেটা আমরা নিয়ে আমরা সামনে এগোতে চাই। এলিগেশন আসছে না, যেটা অ্যালিগেশন ম্যাগনিটিউড আপনারা যদি দেখেছেন, ফর এক্সাম্পল আমি এসে কালকে বললাম তো সেম জিনিস, যে ঠিক আছে আমাদের এখানে আমাদের অমুক পার্টিকুলার লোকের কথা আমি বললাম যে এই জিনিসটা আমি শুনেছি, আমি এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি শুনেছি। তো সেটাকেও আপনারা যদি বলেন যে ঠিক আছে সেটাকে আমরা আমলে নিতে, সেটা আপনারাই আপনাদের সাংবাদিকতার এক্সপিরিয়েন্স থেকে বলবেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনারা যদি বলেন যে না এটা শোনা কথাতেও আমাদের গুরুত্ব দিতে হবে, আমি দিব, কারণ আপনারা তো আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আপনারা আমাদের পলিসি মেকিংয়ে সহায়তা করবেন। কিন্তু আমি শুনেছি শোনা কথার ভিত্তিতে না 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 না, এটা ডিফারেন্ট জিনিস আমার মনে হয়। ওইটা ছিল হ্যাঁ, আমি বলি একটা হচ্ছে ধরেন যে আপনার যে কোনো দল, আমাদের এইজ গ্রুপ থেকে শুরু করে যে কোনো দলের ওখানে হচ্ছে একটা সিলেকশন প্রসেস থাকে, কারা খেলবেন, কারা ক্যাপ্টেইন হবে, ওটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ধরেন আমি কালকে যে বলতে পারি না যে ঠিক আছে আমি বোর্ড ডিরেক্টর, কেন এইভাবে টিম করা হলো, কেন এইটা হচ্ছে, দ্যাটস নট দ্য রাইট প্র্যাকটিস, আপনারাও জানেন। আচ্ছা হ্যাঁ, যেটা আমরা বললাম যে হচ্ছে এর আগে আমরা বলেছি যে রিগার্ডিং অ্যাবিউজ, ফর এক্সাম্পল মনে করেন আপনার হচ্ছে ওয়ার্ক প্লেস অ্যাবিউজ করার কথা, দ্যাটস ডিফারেন্ট। সো দুইটার কিন্তু উপস্থাপনা ভিন্ন। আমি আজকে কমপ্লেইন করতে পারি, কিন্তু আমি আমার সিস্টেম নিয়ে আমি কমপ্লেইন করতে পারি, কিন্তু সমালোচনা এবং জিনিসটা দুটো জিনিস ভিন্ন। আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি বোধ হয়। হ্যাঁ, প্রথম দিন যেটা আপনারা ফেক বা মিথ্যা অ্যালিগেশন বললেন, সেটা কি আপনারা ইনভেস্টিগেশন করে ওই প্রেস রিলিজটা দিয়েছিলেন? মানে যখন আপনি পত্রিকায় দেখলেন যে মিথ্যা বা ফেক কিছু বলা হয়নি, ওখানে বোধহয় বলা হয়েছিল বেসড অন স্পেকুলেশন, এটাই তো ইয়ে করেছে। আচ্ছা হ্যাঁ, সো যেই জিনিসটা আমি আবারও বলছি, ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড হলো বা হবে বা যেরকম স্কোয়াড, এখন আমি যদি ওখানে যে কেউ ভাবে বলতে পারে যে ঠিক আছে অমুক প্লেয়ার খেলোয়াড় দলে নাই কেন, বা এই জিনিসটা কি সেটা কি, তো সেটার ভিত্তিতে তো দল পরিবর্তন হবে না, ঠিক না? সেটার ভিত্তিতে দল পরিবর্তন হবে না। আমি আবার বলছি যে দেখুন আমরা কি চাই, আমরা চাই যে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভবিষ্যতে জানি এ ধরনের কোনো ঘটনা ইতিপূর্বে ঘটে থাকলেও ভবিষ্যতে যাতে না হয়, এটাই তো আমরা চাই। সো আপনারা কিন্তু আমাদেরকে যদি দোষারোপ করেন বারবার যে আমরা এটা কেন করেছি সেটা কেন করেছি, দুটো কিন্তু ডিফারেন্ট ইনসিডেন্ট। দেখেন, একটা হচ্ছে দলের সিলেকশন বা দলের কারা থাকবে, কারা পারফর্ম করবে, সেটা ভিন্ন। আর আরেকটা হচ্ছে যিনি হ্যারাসমেন্টের শিকার, দুটো কিন্তু ভিন্ন জিনিস। দুটো আমরা বোধহয় মিলিয়ে ফেলছি বারবার। আচ্ছা, whether that is employee, whether that is a director, there is an investigation committee that is responsible for the decisions. So এখন যেহেতু ইনভেস্টিগেশন কমিটিটা ডিক্লেয়ার করা হয়েছে, আমরা কিন্তু ওনাদের ডিসিশনের উপর ডিপেন্ডেন্ট, বিকজ আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ আ ক্রিকেট বোর্ড ডিরেক্টর অর আ প্রেসিডেন্ট উই আর নট এন্টাইটেলড টু টেক এনি ডিসিশনস। এখন কালকে যদি আমাদেরকে বলে যে 4টা এমপ্লয়িকে ওএসডি করতে হবে, তাহলে আমরা 4টা এমপ্লয়িকে ওএসডি করবো। অ্যাট দি সেম টাইম আপনার যে ডিরেক্টরের কথাই আপনারা শুনতে চাচ্ছেন মেইনলি, বিকজ ঘুরিয়ে পেঁচে এটাই কথা হচ্ছে। দ্য ডিসিশন ইজ দেয়ার্স। তারা কমিটিতে যখন তারা ইনভেস্টিগেশনটা করবে তাদেরকে সহই করবে, কোনো ডিরেক্টরকে ছেড়ে যে করবে তা কিন্তু না। ফর এক্সাম্পল, ইফ দ্য অ্যালিগেশন ওয়াজ এগেনস্ট মি, তাহলে আমার এগেনস্টে অ্যালিগেশনের তারা ফুল তদন্ত করতো। ইফ ইনভেস্টিগেশনের যারা করছে তারা যদি বলতো আমাকে সরিয়ে দিতে, তাহলে আমাকেও সরিয়ে দিতে হবে। বুলবুল ভাই যেটা বলেছেন, জিরো টলারেন্স, ওয়েদার দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ওয়েদার দ্যাট ইজ দ্য বোর্ড ডিরেক্টর অর এনি এমপ্লয়ি। যে জিনিসটা হয়েছে, ইফ দ্য অ্যালিগেশনস আর ট্রু, ইট উইল নট বি টলারেটেড। বাট অ্যাট দ্য সেম টাইম এই এতটুকু ইনভেস্টিগেশন যেহেতু একটা মানুষের পার্সোনাল লাইফের উপরে জিনিসটা দেওয়া হয়েছে, ইট উইল হ্যাম্পার দেয়ার লাইফ অলসো ইফ ইট ইজ নট ট্রু। সো অ্যাটলিস্ট 5-7টা দিন কিন্তু ওদেরকে সময়টা দেওয়া যেতে পারে। ফর এক্সাম্পল, আজকে আতিফ ভাই আপনার নামে যদি দেওয়া হতো, তাহলে ইউ ডিজার্ভ আ রাইট টু গেট দ্য ডিসিশন অলসো, যে আপনি কি এটাতে করেছেন নাকি করেননি। বিকজ অ্যালিগেশন যে কেউ দিতে পারে, অ্যান্ড লেটস অ্যাজিউম ইটস রাইট অর রং, বাট যেহেতু ওনাদেরও কিন্তু ফ্যামিলি আছে, যাদের নামে অ্যালিগেশনটা দেওয়া আছে তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে। সো তাদেরকে 5-7টা দিন টু প্রুভ দেমসেলভস রাইট, সেটার সুযোগটাও কিন্তু আমি মনে করি তাদের পাওয়া উচিত। ভাই, এই দেশের প্রাইম মিনিস্টারের জন্য এই নিয়মের কোনো মাফ নেই। আমরা কিন্তু মামুলি ডিরেক্টর। আমি যদি ইফ আই গো অ্যান্ড হ্যারাস সামবডি অ্যান্ড ইফ ইট ইজ প্রুভেন টু বি রাইট,
তাহলে আমি তো একটা মামুলি ডিরেক্টর ভাই, এটা দেশের প্রধানমন্ত্রীরও রাইট নেই এটা করার। সো ইফ দ্য ইনভেস্টিগেশনস আর রাইট, এনিবডি উইল বি পানিশড। এটা আমার ব্যাপারে না, আপনার ব্যাপারে না, এটা কারোর জন্য এটা ইয়ে করে। আর এই ধরনের আলোচনা করতেও কেমন, আমাদেরই কেমন লাগছে চিন্তা করে। আমরা ক্রিকেট বোর্ড, হ্যাঁ, প্রথমে ডিফেন্ড করছি যে আমাদের বিপিএল নিয়ে যেই তদন্তের কথা বলছেন আমজাদ এবং সানিয়ান, যে কথাগুলো বলছে যে তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে রাইট ডিসিশনটা নেওয়া। সো বিপিএলের যেই আমি আপনাকে পুরো জার্নিটাই বলি। বিপিএলের যে এই একটা স্পেশাল তদন্ত কমিটি আমাদেরকে প্রথমে একটা সাসপেক্টেড কিছু নাম দিয়েছিল এবং কিছু হাইলাইট দিয়েছিল বা কনসলিডেট একটা ছোট্ট রিপোর্ট দিয়েছিল। পরবর্তীতে সেটার উপরে বেস করে আমরা একটা তদন্ত কমিটি করি। আপনারা জানেন আমরা অ্যালেক্স মার্শালকে হায়ার করে এনেছি, হি ইজ আওয়ার হেড অফ অ্যান্টি কারাপশন এখন, যদিও উনি ইন্ডিপেন্ডেন্ট। তারপরে আমরা যখন পরিপূর্ণ রিপোর্টটা পেলাম, পরিপূর্ণ রিপোর্টের মধ্যে ওটা আমার নিজের পড়ারও এখতিয়ার নেই, সেটা আমি রিসিভ করেছি, সিল ছিল, সেটা আমি হ্যান্ড ওভার করেছি আমাদের এসইউ হেডকে। তো ওই যে প্রথমে যে নামগুলো ছিল এবং কিছু সাসপেক্টেড ইন্ডিকেশন ছিল, ওর ডিটেলটা এর মধ্যে আছে। একটা প্লেয়ারকে বা একটা অফিসিয়ালকে বা একটা ইনভলভ যিনি আছে তাকে সাসপেন্ড করার জন্য ইনাফ এভিডেন্স লাগবে, এক। 2 নম্বর হচ্ছে যে ওই তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য কী কী লিগ্যাল স্টেপস আছে সেগুলো নেওয়া। ওটা কিন্তু আপনারা ভাবছেন যে ওটা হারিয়ে গিয়েছে বা ওটা আন্ডার দ্য কার্পেট চলে গেছে, না, ওটা জীবিত আছে এবং সেটা জীবিত এবং সেটা রাইট ডিসিশনটা নেওয়ার জন্য আমরা খুব সিরিয়াস কাজ করছি। এখানে ব্যাড লাক আমাদের যে একটা ইভেন্ট একটার পর একটা ইভেন্ট চলে আসছে, এই জন্য হয়তো ওই ইভেন্টের আগেই হয়তো ওই ফাইনাল রিপোর্টটা করতে পারছি না বেসড অন বিকজ অফ দি প্রসিডিওর। তো এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি নড়িনি যে আমরা কোনো একটা রিপোর্ট গায়েব করে দিচ্ছি, এরকম কিছু নাই। আমরা সমস্ত রিপোর্টের পুরোপুরি ওটার আউটকাম এবং শাস্তি বা মওকুফ যা আছে ওর মধ্যে তারা নেবে, আমরা তাদেরকে ওইটার ফুল সাপোর্ট করছি। আর পরবর্তী যেটা বললেন সেটা একটা কমিটি তারা কাজ করছে এখন, কিছু যেহেতু একটা কাজ করার প্ল্যান করেছে, এই সময় আমরা কিছু বলতে চাচ্ছি না। এটা নামগুলো তো আনঅফিশিয়ালি আমি বা অফিশিয়ালি বলতে পারবো না, তারা কাজ করছে। এবং আজকে বিকেএসপিটি স্পোর্টস অ্যাডভাইজার জানিয়েছেন যে বিপিএল এ যারা ফিক্সিং এর সাথে নাম জড়িত বা নাম এসেছে তারা বিপিএল এ অংশ নিতে পারবে না, তিনি স্পষ্টই জানিয়েছেন। সেক্ষেত্রে আসলে বিসিবির স্ট্যান্ড কি? বিসিবির স্ট্যান্ড না, জিরো টলারেন্স, সাথে সাথে আমরা প্রক্রিয়া যেটা আছে প্রক্রিয়াটার মধ্যেই আছি এবং হয়তো ওই টাইম ফ্রেমটা ওটার মধ্যেই পড়ে যাবে হয়তো, বাট যারা এই কাজটা করছে তাদেরকে আমরা কোনো ইনফ্লুয়েন্স করছি না। আর আরেকটা ব্যাপার, আজকে আমরা সকাল থেকে অনেকগুলি বক্তৃতা দিচ্ছি, কালকে রাত 12টা পর্যন্ত থেকে এই প্রোগ্রাম রেডি করছি আমরা সবাই। আজকের দিনটা আমরা খুব টায়ার্ড। আপনাদেরকে কালকে ক্লোজিংয়ে 2টা দাওয়াত, একটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামটা শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স, আর আপনাদের জন্য সুখবর বলবো না, আমরা সবাই মিলে কালকে আমাদের 25 বছরের টেস্ট ক্রিকেটের খেলার দিন, এবং ওই খেলার দিন আমাদের টস হয়েছিল, হাবিবুল বাশার 50 করেছিল। সো ওই দিনটা আমাদের, সো কালকে আমরা ওইটাও সেলিব্রেট করবো একসাথে ইনশাল্লাহ। আর বাংলাদেশ ক্রিকেটকে বাঁচিয়ে রাখা, এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদেরকে আমরা সব খুব ভাবি যে তৃতীয় আইও ভাবি না। দেখেন লিগের খেলাও কিন্তু কিছু দেওয়া হয় না, কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয় না, আপনারা কিন্তু বসে বসে বাদাম খান, খেলা রিপোর্ট করেন। মানে এটা কিন্তু আজকের থেকে না, এটা আমি দেখে আসছি গত 40 বছর ধরে। সো আপনাদের অবদানটা তো ফেলে দিতে পারি না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল ইউর সাপোর্ট। আপনারা আমাদের সাথে থাকবেন, উইল নট লেট ইউ ডাউন। আমরা প্রথম থেকে বলে আসছিলাম ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করব বা কীভাবে করা যায়। তো সেটার যে প্রথম স্টেপ ছিল সেটা হচ্ছে আমাদের ট্রিপল সেঞ্চুরি যে চার্টারটা আছে সেটা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম এবং আমরা জানার চেষ্টা করলাম যে এই কাজটা করার জন্য আমাদের সবথেকে বড় স্টেক হোল্ডার কারা, এবং আমরা জেনেছি এবং বুঝতে পেরেছি যে উপজেলা থেকে শুরু করে জেলা থেকে বিভাগ যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, এই সম্পৃক্ততায় আমরা 4 জন ক্রীড়া স্পোর্টস ব্যক্তিত্বকে আমরা বেছে নিয়েছি। একজন হচ্ছে জেলার যে কাউন্সিলর, যিনি সরকারি অফিসে, যিনি জেলা প্রশাসকের অফিসে যিনি কাজ করেন, জেলা ক্রীড়া অফিসার,
একজন আমাদের জানেন প্রত্যেক জেলায় আমাদের এবং বিভাগে কোচ আছে তিনি এবং একজন করে নারী উদ্যোক্তা। তো এই সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জেলা থেকে 4 জন করে এসছে, এখানে প্রায় 250 মতো প্রতিনিধি এখানে আজকে উপস্থিত হয়েছে এবং আমরা সারাদিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম করেছি। যেমন আমরা তাদেরকে প্রথমে রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদেরকে যখন আমরা হল রুমে এনেছি তখন আমরা আমাদের যে আজকের যে দিনের কার্যক্রমগুলো ছিল সেগুলো আমরা সম্পন্ন করেছি। আমাদের কোচদের কি দায়িত্ব, জেলা ক্রীড়া কর্মকর্তার কি দায়িত্ব, মহিলা এন্টারপ্রেনারের কি দায়িত্ব এবং জেলা কোচের কি দায়িত্ব, এগুলো আমরা বিভিন্ন প্রেজেন্টেশনের মাধ্যমে আজকে আমরা সম্পন্ন করেছি। এবং ডে 2 কালকে আমরা আরও কিছু প্রোগ্রাম রেখেছি এবং যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আজকে ছিল, আমরা 64টা জেলার কথা শুনেছি। তাদেরকে বিভাগীয়ভাবে 5 মিনিট করে সময় দিয়েছিলাম, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম 15 মিনিট থেকে 30 মিনিট করে আমরা তাদের কথা শুনেছি, আমরা নোট করেছি। এবং এর ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা জানতে পেরেছি যে এক্স্যাক্টলি কোথায় গ্যাপটা আছে। অনেক জেলা আছে মিনিমাম 7 বছর থেকে 20 বছর খেলা হয় না, সেখানে কোনো মাঠ নেই, সেখানে কোনো আর অন্য স্পোর্টসের সাথে ক্যালেন্ডারে কনফ্লিক্ট হচ্ছে, কোচদের ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছিল না। তো এই সবগুলো আমরা অ্যাড্রেস করে কীভাবে একটা জেলা, একটা উপজেলা, একটা জেলা, একটা বিভাগ কীভাবে স্বাবলম্বী হতে পারবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ সেই সিদ্ধান্তটা নিয়েছি আমরা আজকে, যে সম্ভবত এবারেই শেষ আমরা বিভাগের সিলেকশন মিরপুর থেকে করব। বা বিসিএল যে খেলাগুলো হবে বা ইউথ প্রিমিয়ার লিগ যেগুলো হলো সেগুলো সম্পূর্ণ বিভাগ করবে এবং বিভাগীয় সিলেক্টররা সেই কাজগুলো করবে। সো আজকে দিনটা আমাদের মনে হয়েছে যে ফলপ্রসূ একটা দিন হয়েছে। আমরা কালকের দিনের জন্য ওয়েট করছি এবং একটা সুন্দর পরিসমাপ্তি করব। এই কাজটার জন্য আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কেননা আপনাদেরকে আমরা এই প্রোগ্রামের একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ভাবি। আপনাদের মাধ্যমে আমরা খেলাটা ছড়িয়ে দিয়ে থাকি, আপনাদের মাধ্যমে আমরা খবর পাস করে থাকি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কেউ যদি একটা মাইক্রো লেভেলে সুন্দর একটা কাভার ড্রাইভ করে, সেটা আপনাদের মাধ্যমেই মানুষ দেখতে পায় বা জানতে পায়। আজকে তো আমাদের 2 দিনের প্রোগ্রাম, আজকে ডে 1 ছিল। আজকের এই প্রেস কনফারেন্সটাও আসলে কোনো নির্ধারিত ছিল না। তো আমাদের প্ল্যান ছিল যেটা আপনাদেরকে আমন্ত্রণ জানাতে হবে ডে 2-তে আর কি, যেখানে যখন প্রোগ্রামটা শেষ করবো, যখন তো হাফ ডান প্রোগ্রাম এটা। সো আপনাদেরকে পুরোপুরি আপডেট দেওয়ার আমাদের যে প্ল্যানটা ছিল সেটা পুরো প্রোগ্রামটা শেষ করে তারপরে আপনাদেরকে জানার কথা ছিল। আজকে ইনফ্যাক্ট আমরা যখন শুনতে চাচ্ছিলাম আমাদের প্রতিনিধি যারা এসছে, ম্যাক্সিমাম প্রবলেমই হচ্ছে এটা মাঠ নিয়ে সমস্যা। দেখেন, ক্রিকেটের মাঠটা খুব স্পেশালাইজড মাঠ, কুইকেট করতে হয়, স্মুথ আউটফিল্ড রাখতে হয়, প্র্যাকটিস ফেসিলিটিস রাখতে হয়। সেখানে যখন আরেকটা স্পোর্টস খেলা হয় তখন ওই স্পোর্টসের সাথে এই স্পোর্টসের মাঠের ক্রিকেটের সাথে কোনো মিলই থাকে না। আমার খুব আজকে একটা উদাহরণ দিয়েছি আপনাদের জ্ঞাতার্থে বলছি। 1999 সালে 98-99 সালে এখানে অনেকে আছেন, আমাদের আইসিসি ইন্সপেকশন করতে এসেছিল আমাদের মাঠ, আমাদের অবস্থান। আমাদের মাঠ ছিল না তখন, আমরা তাদের সেই সময় আরেকটা খেলা তখন হচ্ছিল জাতীয় স্টেডিয়ামে। কিন্তু তখন আমরা আপনাদের কাছে প্রেস ক্লাবে গিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যে আমাদের খেলার মাঠ নেই, টেস্ট স্ট্যাটাস পাবো কিনা তারা দেখতে এসছে একটা টিম। সো এই প্রবলেমটা আমাদের অনেক দিন ধরে ছিল এবং আছে। তো আজকে যখন শুনছিলাম আমাদের বিভিন্ন বিভাগ থেকে, জেলা থেকে একই প্রবলেম, এটার একটা আমাদের যারা কর্তৃপক্ষ আছে আমরা চেষ্টা করব যে ক্যালেন্ডারটা ঠিক করতে। একটা হলো ক্যালেন্ডার, আর আমরা একটু আগ বাড়িয়ে বলতে চাই, আমরা নিজস্ব কিছু মাঠ কেনার থেকে বড় কথা যে খোলা মাঠ আমাদের দরকার হচ্ছে। এটাই ওইখানে এক্স্যাক্টলি এই কথাটাই বলেছি যে আমাদের দরকার একটা ভালো উইকেট, যেখানে উইকেটে বাউন্স ভালো থাকবে, ইভেন থাকবে, একটা ভালো আউটফিল্ড যেখানে একটা বাচ্চা ছেলে বা একটা মেয়ে সেখানে আরামসে ফিল্ডিং করতে পারবে, ইভেন বল আসবে এবং সেটা আমাদের 12 মাস খেলার মতো কর্তৃত্ব থাকবে। সো ওইটা আমরা চিন্তা করছি যে আরেকটা স্পোর্টসের সাথে ফাইট না করে ডেজিগনেটেড শুধুমাত্র ক্রিকেটের জন্য আমরা ক্রিকেট মাঠ চাচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে একসময় আমরা যখন ক্রিকেট খেলতাম তখন ছিল অক্টোবরের শেষ থেকে মার্চে খেলা শেষ, এখন অলমোস্ট 12 মাস খেলা হচ্ছে। সো এই জন্য আমাদের মাঠের যে সমস্যাটা আরও প্রকট, আরও বড় হয়ে দাঁড়িয়েছে। তো আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো, আজকে জানতে পারলাম যেহেতু, কেননা ম্যাক্সিমাম জেলাতে খেলাই হতো না এবং তাদের ফ্রাস্ট্রেশন আজকে দেখে খারাপ লেগেছে যে
এবং তারা বলছিল যে এই কথাগুলো আমরা বলতে পারিনি কখনো, অ্যাটলিস্ট একটা ছাদের নিচে সবাই সমস্যাগুলো বলেছে আজকে, এবং এইগুলো আমরা নোট করেছি। আর আমাদের প্রধান কাজ হবে যে এই গ্যাপগুলো এখন ক্লোজ করা। হয়তো কালকেই সম্ভব হবে না, বাট স্লোলি এটাই আমাদের, এই জন্যই আমরা ক্রিকেট বোর্ডে এসেছি, টু সলভ অল দিস অর ক্লোজ অল দিস গ্যাপস। ভ্যালিড কোশ্চেন, কেননা এটা আমাদের ম্যাক্সিমাম জেলা থেকে এই সমস্যাটা এসছে, যে মাঠের সমস্যা। আমাদের যে মানে এজ গ্রুপ ক্রিকেট থেকে সিনিয়র ক্রিকেট সব জায়গায় ব্যাহত হচ্ছে। এর একটা প্রতিকার আমরা করার চিন্তা করছি, সেটা আইদার আমরা কথা বলে, আইদার আমাদের নিজেদের কিছু মাঠের ব্যবস্থা করে। এখন যে সিলেকশনটা হচ্ছে একজন প্রফেশনাল জাতীয় সিলেক্টররা করছে কাজটা, তাদের কাজে স্বচ্ছতা আছে, এবং এটাও ঠিক তারাও মানুষ, রক্ত মাংসের মানুষ। তারা হয়তো জানে না যে পঞ্চগড়ে একটা বাঁহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান উঠে এসেছে, বা বরিশালে একটা ভালো ব্যাটার উঠে এসেছে। তো এই জন্য আমরা যে প্রক্রিয়াটা করছি, যে স্টেপ 1 হচ্ছে আজকে একটা কনফারেন্স করে জানতে পারলাম। স্টেপ 2টাই হবে আমাদের ছোট ছোট বিসিবি অফিস তৈরি করা। সেখানে আমরা যোগ্য লোক, হেড অফ চিটাগং ক্রিকেট, হেড অফ রংপুর ক্রিকেট, ওই যে লোকটা নিব, সেই লোকটার উপরে নির্ভর করবে সে কি টার্মস অফ রেফারেন্স তৈরি করে, সিলেক্টর কাদেরকে নিচ্ছে, কি প্রক্রিয়ায় সিলেক্ট করবে, এই প্রক্রিয়াগুলো আমরা এর মধ্যে ঠিক করে ফেলবো। তবে যদি এইখানে কোনো ফাঁক থাকে, মানে ফাঁক তো বলছি যে এই কাজে যদি ব্যত্যয় ঘটে, তাহলে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটাই নষ্ট হয়ে যাবে। কেননা এখন প্রফেশনাল সিলেক্টররা হয়তো সিলেক্ট করছে একটা ফর্মুলা অনুযায়ী, যে 5টা ব্যাটসম্যান, একটা উইকেট কিপার, 3টা ফাস্ট বোলার, বাট তখন কিন্তু সিলেকশনটা দেখতে হবে যে তারা কতটুকু স্বচ্ছভাবে করতে পারছে। তবে এই কাজটা খুবই চ্যালেঞ্জিং। তবে ওইখানে যোগ্য লোকটা নিয়োগ দেওয়া দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে হেড অফ ক্রিকেট যিনি হবেন তিনি, এবং তাকে প্রপার পলিসি এবং ফর্ম দিয়ে সাহায্য করা। অ্যাকাউন্টেবিলিটি থাকবে অবশ্যই। ঢাকায় মানে মিরপুরের কাছে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, অ্যাকাউন্টেবিলিটি থাকবে হেড অফ ক্রিকেট রাজশাহী, চিটাগং যেখানে থাকে তারা। আমরা ঢাকা থেকে খেলা আয়োজন করব। আমি নিজেই ঢাকা বিভাগের একজন প্রতিনিধি, তো আমিও চেষ্টা করব ঢাকা বিভাগের নিজস্ব তাদের সিলেকশন টিম থাকবে বিভিন্ন এজ গ্রুপে। এতে হবে কি, আমরা সবসময় বলি যে ক্রিকেট বোর্ড কিন্তু শুধুমাত্র ক্রিকেট খেলায় না, এখানে আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করব, আমরা বিভিন্ন স্টেজে লোক কাজ করবে, নতুন নতুন সিলেক্টর আসবে, এজ গ্রুপে আসবে, ছেলেদের ক্রিকেট, মেয়েদের ক্রিকেটটা ছড়িয়ে দেওয়ার মানে স্টেপ আজকে 1 হলো, তারপরে স্টেপ 2, স্টেপ 3 আমরা এগিয়ে যাব। তবে সিলেকশনটা যেন রাইট সিলেকশন হয়। কেন আজকে এই কথাটাও এসছে যে, কেননা একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যিনি জেলার কোচ, তার আবার নিজস্ব একাডেমিও আছে, তো তখন তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। তো সেটা কিভাবে রোধ করা যায়, সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। সেটা হচ্ছে যে জেলা কোচ যারা আছে বা বিভাগীয় কোচ যারা আছে, তাদেরকে একাডেমি চালাবে বা কোচিং করবে। এবং এটাও সত্য যে এই মুহূর্তে যে জেলা কোচদের বেতন, এই বেতনের মাধ্যমে নিয়ে তো মানে শুধুমাত্র ক্রিকেটে পুরোপুরি দেওয়া যাবে না। সো আমরা চেষ্টা করছি কোচদের বেতন কাঠামোটাও নিয়ে আলোচনা করছি, যাতে বাড়িয়ে শুধুমাত্র তারা ফোকাস করতে পারে জেলা এবং বিভাগীয় ক্রিকেটে। এটা অবশ্যই আমরা 30শে মের পেছনে বা 6ই অক্টোবরের পেছনে যেতে চাই না, আমরা সামনে তাকাচ্ছি। এখন আমাদের যে প্রধান কাজ হবে, ক্রিকেট কনফারেন্স 25 বছর ধরে, 50 বছর ধরে ক্রিকেট খেলি আমরা, 25 বছর ধরে টেস্ট খেলি, আমরা একটা ক্রিকেট কনফারেন্স করতে পারিনি কেন? এটা তো আমাদের উচিত ছিল করা। তো অ্যাটলিস্ট শুরু তো করলাম। আর প্র্যাকটিস ফ্যাসিলিটি, এই যে স্পোর্টস সায়েন্স বলে যে 36 ঘন্টা পরে, 36 ঘন্টা যদি কেউ কোনো ট্রেনিং না করে, তার মাসেল যে ফিটনেস আছে, তার মেন্টাল ফিটনেস না, মাসেল ফিটনেস স্লোলি ডিক্লাইন করতে থাকে। তো একটা ছেলে যদি 1 মাসের জন্য ছুটিতে যায়, অটোমেটিক্যালি তার ফিটনেস এবং ওইখানে যদি এনাফ জিম ফেসিলিটি বা ট্রেনিং ফেসিলিটি না থাকে, তাহলে তো অটোমেটিক্যালি ডিক্লাইন করবে। সো ওই ডিসেন্ট্রালাইজেশনের অন্যতম একটা বড় উদ্যোগ হচ্ছে, সেখানে আমরা কিছু ফেসিলিটি তৈরি করব, যাতে হাই পারফর্মিং প্লেয়াররা সেখানে গিয়ে প্র্যাকটিস করতে পারে। ফান্ডিং মডেল একটা করার চেষ্টা করছি। আর ফান্ডিং মডেলটা করতে গেলে ওইটা চালানোর জন্য অনেক ম্যাচুরিটি লাগবে, মানে লোক লাগবে ওই সব জায়গায়। এখনও হয়তো ওইভাবে হবে না। তবে আমাদের বোর্ডে আমরা আলোচনা করব যে জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নের একটা এক্সট্রা ফান্ড যাতে আমরা একটা নিয়ে নিতে পারি, সেখান থেকে বেসড অন দ্য নিড আমরা সেখান থেকে খরচ করব। আমি এই কথাগুলো বলছি, আমরা বোর্ডের আলোচনা করে তারপর ফাইনাল করব, বাট তাদের এই ব্যাপারগুলো দেখা হবে। আমাদের ফেসিলিটি, আমার কথা হচ্ছে যে
কেন এখন আমরা বলছি যে দেখেন মারুফা যখন বল করছিল ইংল্যান্ডের সাথে তখন কমেন্টেটররা বলছিল যে এত সুন্দর ইনসুইং দেখেনি অনেকের, যেই লেভেলের টিম খেলা আমাদের খেলেছে ওয়ার্ল্ড কাপে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভাগ্য ভালো হলে আমরা সেমিফাইনাল খেলতে পারতাম, আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততেও পারতাম। আপনি যদি পেছনের দিকে তাকান তাহলে দেখবেন যে আমরা কি দিয়েছি, ন্যাশনাল টিমে ট্রেনিং দেই, আর কিছু করি না কিন্তু। সো ওই যে ডিসেন্ট্রালাইজেশন, ক্রিকেট ডিসেন্ট্রালাইজ করার মূল কারণই হচ্ছে সকলকে সমান সুযোগ সুবিধা করে দেওয়া। যে জেলায় খেলুক, বিভাগে খেলুক, ছেলে হোক মেয়ে হোক, তার যেন সুযোগ সুবিধা পুরোটাই থাকে, সো দ্যাট তার মেধাটাকে আরও প্রস্ফুটিত করতে পারে। সো এইটা ওয়ান অফ দ্য রিজন ছিল যে কেন সবাই মানে লিগ হয়তো লিগটা হচ্ছে ওই জেলার একটা এন্ড প্রোডাক্ট, কিন্তু তার আগে কি আছে, কিছুই নেই, মানে বলতেও লজ্জা লাগছে, কিছুই নেই। তো যেহেতু নেই, শুরু করলাম আজকে থেকে আমরা। ইনশাল্লাহ আমাদেরকে কিছুদিন সময় দেন, আপনাদের এই প্রশ্নগুলো হয়তো আমরা ফেস করবো না।